আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যারা তোমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সব কিছু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ডি ইউনিটের 2017-18 শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞানের কোশ্চেন নিয়ে। সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব এবং তার উপর থেকে কমপ্লিট একটা সাজেশন নেওয়ার চেষ্টা করব। সাধারণ জ্ঞানের টপিক অনেক রকমের রয়েছে, তো তার মধ্যে আমাদের সময় কম। এই অল্প সময়ের মধ্যে আমাদের সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেইগুলো আমরা জানব এই ভিডিও থেকে। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। তো দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 2017-18 শিক্ষাবর্ষের যে সাধারণ জ্ঞান প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি আমরা সলভ করব আজকে। দেখি, এখানে 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে, ভাসুবিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে জড়িত? ভাসুবিহার এটা মহাস্থানগড়ে অবস্থিত। তোমরা যারা মহাস্থানগড়ে গিয়েছো বা তোমরা মহাস্থানগড়ের কাছে অর্থাৎ বগুড়ার কাছে অবস্থান করছো, তারা অবশ্যই দেখবে যে ভাসুবিহার একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা মেইন যেই মাজার রয়েছে সেই মাজার থেকে একটু দূরে। যাই হোক, তো তোমরা এইখানে পূর্ব হচ্ছে প্রত্নতাত্ত্বিক যত নিদর্শন, বাংলাদেশের ইতিহাসে যত নিদর্শন রয়েছে সবগুলো কিন্তু তোমরা জানার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটাতে দেখো, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত তারিখে? আচ্ছা, এই প্রশ্ন যদিও এই বছর তোমাদের এই বিষয়গুলোতে কোনোভাবেই আসার কোনো সম্ভাবনা নেই, তবুও তোমরা যেই টপিকটা এখান থেকে ফলো করবে 3 নম্বর কোশ্চেনের উপরে, সেই টপিকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বাংলাদেশের সাথে জড়িত যে ব্যক্তিত্বগুলো রয়েছে, অর্থাৎ বর্তমান সময়ে তোমরা দেখতে পারো যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার যে নোবেল প্রাইজ সেইগুলো, তারপর হচ্ছে তোমরা মেজর ডালিম সম্পর্কে দেখতে পারো। মানে সাম্প্রতিকের মধ্যেও এগুলো ইনক্লুডেড, আবার তোমার বাংলাদেশের ইতিহাসের সাথেও ইনক্লুডেড, তোমরা সেটা দেখতে পারো। এটা কিন্তু বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1969। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটাতে দেখো, এই যে এটা কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তার কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা দেখো, আমি তোমাদের বের করার চেষ্টা করে তোমাদের কিন্তু এই ধরনের আমি ভিডিও দিয়েছি আজ থেকে প্রায় 6-7 দিন আগে একটা ভিডিও দিয়েছি গাণিতিক বুদ্ধিমত্তার উপরে। তোমরা যদি তোমাদের সমস্যা না থাকে, সময় থাকে, তোমরা পারলে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার প্লেলিস্টে গেলে তোমরা এই ভিডিওগুলো পাবে। এই যে এই প্রশ্ন সমাধান করার যে পদ্ধতি, সেটা জানতে পারবে। ঘড়িতে যখন 3:45 তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণটি কত হবে? কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এখানে হচ্ছে 157.5 ডিগ্রি। এটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে 11-র সাথে তোমরা ঘন্টা গুণ করবে, 11-র সাথে ঘন্টা গুণ করবে, করে তার থেকে বিয়োগ করে দিবে কোনটা, যে 60 গুণন 45 গুণ দিয়ে তারপরে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তো 3 গুণন 11 হচ্ছে 33, আর 3 গুণন 60 আর 11 গুণন 45, এটা দিয়ে 2টার মধ্যে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা পারলে দেখে নাও। চিকুনগুনিয়া, আচ্ছা এটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তার মধ্য থেকে আসছে। গাণিতিক বুদ্ধিমত্তা যেহেতু তোমাদের টি ইউনিটে আলাদা একটা সাবজেক্টই করে দিয়েছে, তো তোমরা ওইটার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের যথেষ্ট চেষ্টা করছি যে গাণিতিক বুদ্ধিমত্তার উপরে ক্লাসগুলো নেওয়ার জন্য। 5 নম্বর কোশ্চেনটা দেখো, চিকুনগুনিয়া ভাইরাস প্রথম ধরা পড়ে কোথায়? চিকুনগুনিয়া প্রথমে তানজানিয়ায় ধরা পড়ে। তোমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে করোনা বিষয়ে, ডেঙ্গু, তারপরে যে চিকুনগুনিয়া, এইগুলো বিষয়ে তোমরা এই যে রোগ মহামারী, যে মহামারীগুলো রয়েছে প্যান্ডামিক, সেইগুলো তোমরা জানার চেষ্টা করবে, ঠিক আছে? বিভিন্ন রোগ তোমরা দেখবা যে তোমাদের যে তোমরা যে কোনো বই ফলো করো না কেন, সেই বইয়ের মধ্যে বিভিন্ন রোগ, যে আলোচিত যেসব রোগ রয়েছে সেইগুলো তোমাদের
বা মহামারী, দুর্ভিক্ষ, এইগুলো তোমাদের একটা করে টপিক দেওয়া আছে, সেই টপিকগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। দেখো 2019 বিশ্বকাপে ক্রিকেট ফাইনাল ম্যাচ কোথায় অবস্থিত, এইগুলো তো আসবে না। তো ভবিষ্যতে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপগুলো ফুটবল হোক, ক্রিকেট হোক, নারী ক্রিকেট হোক, নারী ফুটবল হোক, সেইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আগামীতে এটা সাম্প্রতিকের অন্তর্ভুক্ত, সেজন্য সাম্প্রতিকের উপরেই আমি ছেড়ে দিলাম। সাম্প্রতিকের মধ্যকার যেই টপিকগুলো তোমরা পড়বে সেগুলোর মধ্যে এটা ইনক্লুড করার চেষ্টা করবে। তারপরে দেখো বিশ্ব তথ্য অধিকার দিবস। এই যে বিশ্ব তথ্য অধিকার দিবস কবে? বিশ্ব তথ্য অধিকার দিবস 27 অক্টোবর, 28 অক্টোবর, সেপ্টেম্বর কোনটা হবে? অ্যান্সার হবে 28 সেপ্টেম্বর। এটা হচ্ছে তোমরা ওই দিবসগুলো পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। দিবসগুলো তোমাদের আগেও বলে রেখেছিলাম যে গত 2টা ক্লাসে যখন আমি প্রশ্ন সলভ করেছিলাম তখন বলেছিলাম যে একটা নোটবুক সাথে রাখলে তোমরা টপিকগুলো লিখে রাখতে পারবে। আচ্ছা, ইপিএ পূর্ণরূপ কি? ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ঠিক আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। এই যে পূর্ণরূপগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সংস্থা রয়েছে, দেশীয় সংস্থা, এগুলো আঞ্চলিক সংস্থা, সেই সংস্থাগুলোর পূর্ণরূপ পড়ার চেষ্টা করবে। এরপরে দেখো পুলিৎজার পুরস্কার, সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা, আবার সেই প্রশ্নটা হচ্ছে পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কিসের জন্য? সাংবাদিকতার উপরে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো তোমাদের এইখান থেকে আমি গুরুত্বপূর্ণ বললাম কিসের জন্য। দেখো ডক্টর মোহাম্মদ ইউনিসের 30 যে রয়েছে, কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে তাকে কিন্তু দ্বিতীয়বার নোবেল প্রাইজ দেওয়ার কথা চলছে, বা সিদ্ধান্ত অলরেডি হয়ে গিয়েছে, এরকম আমরা কয়েকদিন আগে দেখলাম নিউজ। আচ্ছা, তো এই পুরস্কার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে 30 কনসেপ্ট, ধারণা বা থিওরি, সেই থিওরি উপরে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে, এবং তোমরা এই পুরস্কার, নোবেল পুরস্কার সম্পর্কে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর আন্তর্জাতিক পর্যায়ে অথবা বাংলাদেশি পর্যায়ে যেই পুরস্কারগুলো দেওয়ার রয়েছে, সেই পুরস্কারগুলো সম্পর্কে তোমরা জানবে। বাংলাদেশে যেমন বিভিন্ন পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, এই পুরস্কারগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে যে নোবেল প্রাইজ, পুলিৎজার পুরস্কার, তারপর হচ্ছে তোমার অস্কার, এইগুলো তোমার পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদের? মিশরীয়দের। শ্রেষ্ঠ নির্মাতা হচ্ছে মিশরীয়রা, ঠিক আছে। আচ্ছা, এই যে ইতিহাস, তোমরা সভ্যতাগুলো পড়বে, সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, তারপরে হচ্ছে তোমার এখানে কি আছে, এশীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ঠিক আছে, এগুলো পড়ার চেষ্টা করবে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2000। এই যে অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনীতির বিষয়গুলো তোমরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি এই প্রশ্নটা সলভ করছি না, কারণ এটা তো আর আসবে না। প্রশ্নটা আসছিল এরকম যে অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কেমন, সেটা আসছিল, কিন্তু তোমাদের এই প্রশ্ন তো আর আসবে না, আসবে হচ্ছে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। তো তোমাদের বইয়ের মধ্যে যেটা রয়েছে সেইটা তোমরা পড়ার চেষ্টা করো, আর হচ্ছে তোমাদের বর্তমান সময়ে যে ঘনত্বটা, কারেন্ট যে ঘনত্বটা বাংলাদেশের জনসংখ্যার, সেটা পড়ার চেষ্টা করো। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, টেস্টে এক ইনিংস সর্বোচ্চ রানের অধিকারী কে? ব্রায়ান লারা। হ্যাঁ, ব্রায়ান লারা হচ্ছে টেস্টে সর্বোচ্চ রান করে একটি ইনিংসে। তো বাংলাদেশের ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, সেগুলো পড়ার চেষ্টা করবে, এবং এই যে ক্রিকেটের যে বিষয়গুলো বা খেলাধুলার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসে সাম্প্রতিকের মধ্যে খুব বেশি, যার কারণে তোমরা সাম্প্রতিক যে পড়বা, সাম্প্রতিকের মধ্যে এই খেলাধুলা যুক্ত করবে, যার মধ্য দিয়ে তোমরা কিন্তু কয়েকটা প্রশ্ন হুবহু কমন পেতে পারো সাম্প্রতিকের মধ্য থেকে। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য সংখ্যা কয়টি? বর্তমান তো অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো, প্রায় আমি লাস্ট যখন শুনেছিলাম তখন 12টি হয়ে গেছে। তো 12টি, আচ্ছা আমার হয়তো ভুল হতে পারে,
11টি না 12টি এরকম, বা 9টি শুনছিলাম একবার। যাই হোক, আমার বর্তমান সময়ে জানা নেই, এই বিষয়গুলোর উপরে আমি আরও পড়াশোনা করা উচিত আমার। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তো আর প্রিপারেশন নিচ্ছি না, তোমাদের জাস্ট এগুলো থেকে আমি প্রশ্ন বলার চেষ্টা করছি। তো তোমরা এই 13 নম্বর প্রশ্ন থেকে যেটা বুঝলাম যে তোমাদের যে জিআই পণ্য যেটা, সেটা হচ্ছে তোমরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে, জিআই পণ্যের উপরে। তারপরে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে বা আঞ্চলিক সংস্থা, সেইগুলো, এই যে ওআইসি, ইসলামিক রাষ্ট্রভুক্ত যেই সংস্থা রয়েছে, সেগুলোর মধ্যে তোমরা পড়ার চেষ্টা করবে। সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, তোমাদের এর আগেও বললাম যে আন্তর্জাতিক সংস্থার যে নামগুলো রয়েছে, সেই পূর্ণরূপগুলো তোমরা জানবা। আর হচ্ছে যে এখানে এটাও চলে আসছে যে পূর্ণরূপ এবং হচ্ছে আঞ্চলিক যে সংস্থা রয়েছে ওআইসি, সেই ওআইসি দিলে। 2017 সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন কারা, এটা তোমরা পড়বা। একটু আগে বললাম যে নোবেল প্রাইজটা তোমরা পড়ার চেষ্টা করবে। নোবেল প্রাইজ খুব বেশি পরিমাণ, যেহেতু বর্তমান ইউনূস সরকার আছে, ইউসুফ সরকার, সেই ইউনূস সরকার কিন্তু তোমাদের নোবেল পুরস্কার পেয়েছিল এক সময়। তো তিনি যেহেতু বর্তমান সরকারে আছে, এই নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন করার সম্ভাবনা আরও বেশি। সাংরাই কোন নৃগোষ্ঠীর উৎসব? 40 নম্বর প্রশ্ন। সাংরাই কোন নৃগোষ্ঠীর উৎসব? এরা হচ্ছে মারমাদের উৎসব। এই যে তোমাদের নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, নৃগোষ্ঠী বা উপজাতি যারা আছে, তাদের নিয়ে তোমরা পড়াশোনা করো। তাদের উৎসব, তাদের ধর্ম, তাদের জীবন ব্যবস্থা, সবগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। আচ্ছা, সিন্দুরি কিসের নাম? সিন্দুরি আলু, গম, সুগন্ধি চাল, তরমুজ। এটা হবে যে এ নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে এ, উন্নত জাতের আলু। এই যে বাংলাদেশের কৃষি, এই কৃষি নিয়ে তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে, কৃষি নিয়ে পড়াশোনা করো। আচ্ছা, ইনকা সভ্যতা, ওই যে সভ্যতার কথা বললাম এর আগে, মিশরীয় যে সভ্যতার বিষয় একটা রয়েছিল, সেই সভ্যতা, ইনকা সভ্যতা বর্তমান অবস্থিত দক্ষিণ আমেরিকা, এটা পেরু নামক অঞ্চলে। ইনকা সভ্যতা হচ্ছে পেরুতে অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো 1971 যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু মুক্তিযুদ্ধ যতই তোমরা বলো না কেন যে সরকার চেঞ্জ হোক আর যাই হোক, তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা মুক্তিযুদ্ধ থেকে আছেই। আগেও যেরকম ছিল এখনও আছেই। কারণ হচ্ছে কি জানো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল, এরপরে আর মুক্তিযুদ্ধ এরকম হওয়ার সম্ভাবনা নাই। আর হচ্ছে যে বিষয়টা, যে বাংলাদেশের যেখান থেকে জন্ম, সেইখান থেকে প্রশ্ন আসবে না এটা কখনো চিন্তা করো না, অবশ্যই সেখান থেকে প্রশ্ন আসবে। যে অপারেশন ক্লোজ ডোর, সেটা হচ্ছে এই অবৈধ অস্ত্র জমা নেওয়ার একটা অপারেশন, ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন। শহীদ মিনার এর সঙ্গে যেমন ভাষা আন্দোলন, তেমনি আসাদ গেট এর সঙ্গে কি 90-এর গণ অভ্যুত্থান, নাকি 69-এর গণ অভ্যুত্থান, নাকি 62-র শিক্ষা আন্দোলন, নাকি 71-এর মুক্তিযুদ্ধ? তোমরা তো প্রথমেই দিয়ে দিবা যে আসাদ গেট আমরা দিয়ে দেবো মুক্তিযুদ্ধের সাথে যুক্ত। অবশ্যই না, সেটা হবে কি 69-এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার হচ্ছে ভাষা আন্দোলনের স্মৃতি। শহীদ মিনার প্রথম তৈরি করা হয়েছিল যে ভাষা আন্দোলনের পরে। কিন্তু এই আসাদ গেট নির্মাণ করা হয় 69-এর গণ অভ্যুত্থানের পরে, ঠিক আছে, শহীদ আসাদের পরে, শহীদ আসাদ যখন শহীদ হয়েছিল তারপরে। আচ্ছা, 71-এর মুক্তিযুদ্ধ, এখানে এমডিজি এসডিজি সম্পর্কে তোমরা জেনে থাকবে। এমডিজি এসডিজির প্রত্যেকটি ধারা তোমরা মনে রাখবে। প্রথম থেকে 5টি করে ধারা লিখতে বলতে পারে রিটেনের ক্ষেত্রে, প্রথম থেকে 5টি করে ধারা রিটেনের জন্য লিখতে বলতে পারে। তো তোমরা একটু ট্রাই করবে যে এগুলো, এই প্রত্যেকটি ধারা একটু মনে রাখার জন্য। প্রথমে 5টি থেকে 10টি ধারা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। জেব্রা কোড, এই যে, আচ্ছা আমি তোমাদের যদি বলি যে তোমাদের 99% আমি নিশ্চয়তা দিব যে গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে কোন ধরনের প্রশ্ন আসে, তোমরা কি নিবে? এই 46 নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। জেব্রা এর কোড নাম্বার এত, কোবরা এর কোড নাম্বার কত হবে? এটা কিসের উপর ভিত্তি করে হয় জানো? এই যে জেড এর মান কত? 26। ই এর মান কত? 5। তারপরে হচ্ছে বি এর মান কত? বি এর মান হচ্ছে 2। আর এর মান হচ্ছে 8, এর মান 1। তো সেইভাবে সি এর মান কত? এ বি সি 3। আচ্ছা, 3 প্রথমে 3 আছে কোনটা? এই 3টাতে আছে, এই ডি নাই, ডি বাদ। তারপরে ও এর মান কত? ও এর মান হচ্ছে 15 মনে হয়।
ও এর মান ABCDEFGHIJKLMNO, এটা ও হচ্ছে 15, তার মানে 3-এর পরে 15 কোথায় আছে? বি নাম্বারটাতে আছে, তো তার মানে বি অ্যান্সার। ঠিক আছে, এই যে দেখো বি অ্যান্সার। সরি, আমার শরীরটা একটু খারাপ, যাই হোক তোমরা একটু দোয়া করবে আমার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমরা, আমি উপরে যেটা দেখানোর চেষ্টা করলাম, উপরে কি দেখানোর চেষ্টা করলাম, গাণিতিক বুদ্ধিমত্তার একটা প্রশ্ন আসছিল না? কোথায় গেল গাণিতিক বুদ্ধিমত্তার একটা প্রশ্ন এসেছে এখানে, যে ওই যে কোণ নির্ণয়, যে এখন ঘড়িতে এতটা বাজে, এখন সঠিক কোনটা হবে, ঘন্টা এবং মিনিট কাটার মধ্যে কোণ নির্ণয় করতে হবে। এটা অবশ্যই তোমরা ক্লাসটি দেখেছো, তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার যে 4 নাম্বার ক্লাসটি যারা করছো তারা অবশ্যই ক্লাসটি 4 অথবা 5 নাম্বার, আমি কনফিউজড, 4 নাম্বার নয়তো 5 নাম্বার ক্লাসের মধ্যে তোমরা দেখতে পারবে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ACU এর সদস্য দেশ। আচ্ছা, এখন আমি তোমাদের যদি বলি যে আরেকটা টপিকের উপরে, যেটা আমি 95% তোমাদের নিশ্চয়তা দেবো সেখান থেকে প্রশ্ন আসবে, সেটা কি? এখানে এই যে 47 নম্বর কোশ্চেনটা দেখো, যে সদস্য পদ লাভ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে না, তার মধ্যে যে সদস্য পদ লাভের যে বিষয়টা সেটা কিন্তু অন্তর্ভুক্ত। একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সেটা তোমরা পড়বা। আরেকটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেটো তৈরি হয়েছিল কবে, নেটো সম্পর্কিত সব কিছু, নেটোর সর্বশেষ সদস্য, প্রথম সদস্য কে, বর্তমান সেখানকার চেয়ারম্যান বর্তমান, বা মেইন সভাপতি প্রেসিডেন্ট কে বর্তমান। আচ্ছা, তো এই বিষয়গুলো তোমার জানতে হবে, ঠিক আছে, নেটো সম্পর্কে এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে। শূন্য স্থানে কি হবে? AZGMN-YB কি হবে বলো? এটার জন্য 48 নম্বর প্রশ্নের জন্য আমি শেষে, এই যে এটাই মনে হয় সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, এরপরে আর সর্বশেষ প্রশ্ন নেই। দেখো 48 নাম্বার বলছে শূন্য স্থানে কি হবে? AZGMN-YB কি হবে? এটাও গাণিতিক বুদ্ধিমত্তার একটা প্রশ্ন। দেখো এখানে, এই যে এখানে আমি দিয়েছি এ এর সাথে জেড মিল আছে, মানে দেখো অ্যালফাবেট যেগুলো রয়েছে আমাদের, সেই বর্ণগুলো, ইংরেজি বর্ণ অ্যালফাবেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সাজিয়ে লিখে, এই যে 1 থেকে 1 2 3 4 এই 13 পর্যন্ত, আবার এইখান থেকে আবার উল্টা দিকে শুরু করছে, এদিকে থেকে এদিকে নিয়ে গেছে, এ থেকে এম পর্যন্ত, আবার এন থেকে এদিকে নিয়ে গেছে। তাহলে তোমরা কি করবে? তোমরা এই যে এটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এখানে বলছে দেখো AZGTMN-YB, কোনটা দিবা? SH, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে সি। এটুকু তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটা স্ক্রিনশট দিবে, এটা উপরেরটা একটা স্ক্রিনশট দিবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তোমাদের ধন্যবাদ, তোমরা কমেন্ট করছো, অনেক কমেন্ট করছো যে টপিকগুলো নিয়ে। আমি আমার পরীক্ষা থাকার, আমার নিজের পরীক্ষাও চলে আসছে, দেখো কী রকমের দুর্ভাগ্য আমার, যে তোমাদের একটা প্রিপারেশন, পূর্ণাঙ্গ প্রিপারেশন আমি তোমাদের সহযোগী হিসেবে আমি থাকতে চাচ্ছি, বড় ভাই হিসেবে, কিন্তু এই সময় ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমারও অসুস্থতা চলে আসছে, সাথে হচ্ছে আমার পরীক্ষা চলে আসছে, যার কারণে কিন্তু আমি রেগুলার তোমাদের, তারপরে আমি রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, একটার পর একটা, যে তোমাদের একটু হলে উপকারে আসবে, এবং তোমাদের পরীক্ষা যেহেতু আর কয়েকদিন আছে, 15-20 দিন সময় আছে, তো এই সময়টা তোমাদের যেন নষ্ট না হয়, সেজন্য তোমাদের চেষ্টা করতেছি যে আমি রেগুলার ভিডিও দেওয়ার, রেগুলার তোমাদের মোটিভেশন দেওয়ার, রেগুলার তোমাদের টপিক দেওয়ার, সাজেশন দেওয়ার। তো ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো। অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমরা ভালোবাসা প্রকাশ করবে একটা ওয়েটা হচ্ছে তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের যেই পরবর্তী যেই জেনারেশন আসবে, অর্থাৎ তোমাদের পরবর্তী ব্যাচে যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এই তোমাদের উপর ভিত্তি করেই কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবে, ঠিক আছে? তো আশা করব যে তোমরা সেই কাজটি করবে। অবশ্যই একটা লাইক করবে ভিডিওতে, লাইক করলে হয় কি যে আমার একটা ইন্সপাইরেশন পাই, যে তোমরা আমার ভিডিও দেখছো, এরকম একটা ইন্সপাইরেশন আমার মধ্যে কাজ করে, যে তোমরা আমার ভিডিও দেখছো, তার মানে ভবিষ্যতেও দেখবে,
তখন আমার কিন্তু ইচ্ছা হয় যে আমি ভিডিও বানাবো বা তোমাদের জন্য টপিক আমি সিলেক্ট করে দিব। তো অবশ্যই একটা লাইক করবে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে অথবা ফেসবুক পেজের ইনবক্স করবে, ঠিক আছে? অথবা কমেন্টও করতে পারো তোমরা ফেসবুক পেজে, একই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে তোমরা ইনবক্স করবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইনশাল্লাহ আমি ট্রাই করছি তোমাদের এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য এবং অনেক বেশি বেশি তোমাদের যেন হেল্প হয় সেই জন্য। তো আশা করবো যে নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।